মাফিয়া রাজে তৈরি হয়েছে। এখনো কিন্তু এই পুলিশের আমি 4 জন ডিআইজির নাম বলতে পারছি যাদের সম্পত্তি শত কোটি টাকার উপরে। কিভাবে সে আপনার 70-75 হাজার টাকা বেতন পেয়ে শত কোটি টাকার সম্পদ বানিয়েছে। রানিং অফিসার অনেকে আছে, দেখবেন আরো অনেকের থলের বিড়াল বের হয়ে আসবে। এইটা সবেমাত্র আসা শুরু হয়েছে। এই যে আপনারা সম্প্রতি প্রধানমন্ত্রীর যে ভারতের সাথে 10টি চুক্তি হয়ে গেল, এটা নিয়ে আপনারা একটা আন্দোলনের ধরেন শুরু বলতে গেলে, এই মধ্যে আবার আপনারা এই যে বলো ওকে ওকে হ্যাঁ এদিক দিয়ে আসো আমি কোটার প্রজ্ঞাপনটা বা এই যে বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিম নিয়ে আজকে আন্দোলন করছে, আসলে কি সরকার বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আসলে ভারতের এই 10টি চুক্তিকে আড়াল করার জন্য এই নতুন ইস্যু সামনে নিয়ে আসছে? এই ধরনের স্বৈরাচার সরকারগুলো অন্যান্য দেশেও যারা ছিল তারা কিন্তু জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য, জনগণের দৃষ্টিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য নানান ধরনের ইস্যু ঘটায়। এটি তো শুধুমাত্র নতুন ইস্যু সৃষ্টি করে না, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা, কোন ধরনের অনেক ঘটনা ঘটায়। তো এই সরকার কিন্তু আপনি যদি দেখেন অনেক ঘটনা ঘটিয়েছে। দুঃখজনক যে জনগণ আমরা সতর্ক ছিলাম না, যে কারণে আমরা এই সরকারের সোরা ইস্যুর পিছনে আমরা ছুটেছি। কিন্তু আমাদের সোরা ইস্যুর পিছনে আমরা সরকারকে ছুটাতে পারি না। যে আমাদের ইস্যু, জনগণের ইস্যু ছিল যে এই সরকারকে বিদায় নিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন দিতে হবে। আমরা এই দাবিতে আন্দোলন করেছি, কিন্তু আমরা ওই এক ইস্যুতে থাকতে পারিনি। আমরা অনেকগুলো ইস্যুতেও অনেক সময় রিয়াক্ট করেছি। আবার রাজনৈতিক দল হিসেবে আপনার যেই ইস্যুগুলো সামনে আসে সেগুলোতে কিন্তু রিয়াক্ট করা, কথা বলা, জনগণকে জানানো, সেটা আপনার দায়িত্ব। যেমন এখন ভারতের সাথে যে গোলামির চুক্তি শেখ হাসিনার সরকার করছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী তার বাবা, আমরা সম্মান করি যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা, মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নিশ্চয়ই, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু 72 সালে দেশ স্বাধীনের পরপর এই গোলামির চুক্তি ভারতের সাথে করেছিলেন। ঠিক এই চুক্তিগুলোই শেখ হাসিনার সরকারও গত 16 বছরে একটানা অনেকগুলো চুক্তি এবং সমঝোতা আপনার স্মারক তারা স্বাক্ষর করেছে। 2010 সালে তারা প্রথমে এই আপনার আখাউড়া দিয়ে আপনার ট্রানজিটের আপনার স্থলপথ ব্যবহারের চুক্তি শুরু করে 2018 সালে তারপরে আপনার চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার জন্য, সিলেট সহ ওই অঞ্চলের স্থলপথ ব্যবহার করার জন্য তারা চুক্তি করে, এবং 2024 সালে তারা বাংলাদেশের মধ্যে দিয়ে এই ভারতকে রেল করিডোর দেওয়ার এই চুক্তি এবং সমঝোতা করে। কারণ বিশেষ করে আমার যেটা মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর মতো একজন নেতা, কেন এই 75-এর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তো তিনি ভালো করে জানেন পরিবারের সদস্য হিসেবে। কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে ভারত সহযোগিতা করেছিল, বঙ্গবন্ধুকে তথা বাংলাদেশকে, যে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু যখন দেখেছে দেশ স্বাধীন হওয়ার পরপর আপনার বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বঙ্গবন্ধু আপনার 74 সালে এই যে আপনার 73 সালে ন্যাম সম্মেলনে যোগদান করেছেন, মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন। এটা ভারতের পছন্দ হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিন্তু ভারত ঘটিয়েছিল। এমনকি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড যদি দেখেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথেও ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল। কারণ যখন দেখেছিল, তারা ভেবেছিল যে বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ পঙ্গু, কিন্তু যখন দেখেছে জিয়াউর রহমানের মতো একজন নেতা, সামরিক অফিসার, যিনি বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে সামনে এনে বাংলাদেশের মানুষকে হ্যামিলিয়নের বাসিওলার মতো ঐক্যবদ্ধ করেছেন, তখন ভারত মনে করেছে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর মতো আরেকজন বড় নেতা হয়ে যাবেন বা বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যেতে পারেন। যেই কারণে কিন্তু মাত্র এই আপনার এই 6 বছরের মাথায় কিন্তু আপনার বঙ্গবন্ধুকে, আপনার জিয়াউর রহমানকেও কিন্তু হত্যা করিয়েছে। বঙ্গবন্ধু এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র চালিয়েছে কি এরশাদ কিন্তু ভারতের একেবারে রশি বাঁধা আপনার ছিলেন, যে তিনি ওই রশির বাইরে যেতে পারতেন না। এমনকি জিএম কাদের যে গত বছর ভারত সফর করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বক্তব্য দিয়েছিলেন যে ভারতের নেতারা যেটা বলেছে, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি এটা বলতে পারবো না। কারণ তিনি জানেন যে তিনি এই জিয়াউর রহমান, বঙ্গবন্ধু ভারতের বিরুদ্ধে গিয়ে তাদের জীবন দিয়েছে, তার ভাই ভারতের এই আপনার রশির বাইরে যেতে পারেন নাই, কাজে তিনিও যেতে পারবেন না। এই যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ভারত নিয়ন্ত্রণ করে এবং ভারতের একটা গোলাম বানানো, এটি কিন্তু ভারত চেষ্টা করেছিল, পারে নাই বিধেই বঙ্গবন্ধু জিয়াকে শেষ করেছে। এমনকি
আপনার এই বেগম খালেদা জিয়া, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার যদি অন্যান্য দেশের ডিপ্লোম্যাটিক শিষ্টাচার দেখেন, বিরোধী দলীয় নেতাকে লাল গালিচা দেয় এই নজির কম আছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সম্ভবত 2012 সালে খালেদা জিয়া দিল্লিতে গেছেন, খালেদা জিয়াকে কিন্তু আপনার লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন, কারণ তারা জানেন যে খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী, তিনি ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে রাজনীতি করেন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার একটা কঠোর অবস্থান আছে। যেই কারণেই কিন্তু খালেদা জিয়া যেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে না পারে, তার জন্য তাকে আওয়ামী লীগকে ব্যবহার করে জেলে নিয়েছে, জেলের মধ্যে খাবারের সাথে তার বিষ প্রয়োগ করেছে এবং এখন তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এবং তাকে যেন দেশের বাইরে চিকিৎসার সুযোগ না দেওয়া হয় সেটি ভারত নিশ্চিত করছেন আওয়ামী লীগকে দিয়ে, কারণ দেশের বাইরে গেলে এগুলো বের হয়ে আসতে পারে যে তাকে এইভাবে ক্ষতি করা হচ্ছে। সেই ভারতের সাথে শেখ হাসিনা এই যে রেল করিডোরের চুক্তি করেছে, এই কারণে তিনি জানেন যে তিনি যদি রেল করিডোর না দেন তাহলে তার পরিণতিও বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমানের মতো হতে পারে। তিনি ক্ষমতাকে এবং ক্ষমতার চেয়ারকে তার জীবনের সাথে একাকার করে ফেলেছেন। তিনি জানেন যে ক্ষমতা থেকে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হবে এবং সেটা বঙ্গবন্ধু জিয়ার মতো হতে পারে। কাজেই তার চিন্তা হচ্ছে তিনি বেঁচে থাকুক, দেশ গোল্লায় যাক, মানুষ গোল্লায় যাক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গোল্লায় যাক। সেই কারণেই তিনি এই চুক্তিতে একমত হতে পেরেছিলেন। পৃথিবীর কোন রাষ্ট্র এইভাবে দিবে না যে একটা দেশের মধ্যে দিয়ে আরেকটা দেশের রেল লাইন, এবং সেটা কোন দেশ? বাংলাদেশের এই রকমের একটা প্রতিবেশী দেশ যারা 53 বছর ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, সামরিক বাহিনীতে কু পাল্টা কু ঘটিয়েছে, এমনকি বিডিআর কিলিং এর মতো ঘটনা ঘটিয়েছে। এই রকমের একটা আপনার আগ্রাসী রাষ্ট্র যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন লোককে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের একটা ইন্টারভিউতে আমরা জানতে পেরেছি। তিনি একজন পররাষ্ট্র সচিব ছিলেন যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগে ভারত হস্তক্ষেপ করে, ভারতের পছন্দ অপছন্দ জানায়, অপছন্দ হলে সেই পদে নিয়োগ পান। এটা পরিষ্কার যে ভারত কিভাবে আমাদের রাষ্ট্রপৃষ্ঠে জড়িয়েছে। সেখানে ভারতকে রেল লাইন দেওয়াটা এইটা খাল কেটে কুমির আনা। দ্বিতীয়ত এই রেল লাইনের পাশাপাশি আরো যে একটা চুক্তি করছে যে আপনার যৌথ স্যাটেলাইট, এই স্যাটেলাইট পরিচালনার সক্ষমতা বাংলাদেশের নাই। যদিও একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওই স্যাটেলাইট দিয়ে এই দেশের খুব একটা উপকার হয়, ওটা নাম ফুটানোর জন্য ওই স্যাটেলাইট পাঠিয়েছিল। ভারত স্যাটেলাইট পাঠাবে মানে ওইখানে বাংলাদেশের কোনো অ্যাক্সেস থাকবে না, ওইটা ভারতই মাতব্বরি করবে, ভারতই নিয়ন্ত্রণ করবে, অডিও ভিডিও যা লাগে, যে ধরনের সার্ভিলেন্স ভারত করবে, বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। এবং সবচেয়ে আরো একটা ভয়ঙ্কর বিষয়, সাধারণ মানুষ জানে না, বুঝে না, যেই কারণে এই বিষয়ে অনেকে কথা বলে নেই। আমাদের আরেকটি যে আপনার সেন্সিটিভ প্রকল্প যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একটা দুর্ঘটনা ঘটে, এটি কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ এই দেশে ডেকে আনবে। সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি সিকিউরিটির ইনচার্জ ভারত, কিন্তু তো এই চাবি কিন্তু ভারতের হাতে। অর্থাৎ ভারত যদি চায় যেখানে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটায় বাংলাদেশকে স্থায়ী করে দেবে, করতে পারবে। এবং আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং অনেকের সাথে কথা বলে আমাদের যেটা ধারণা, অনেকে মনে করে যে ভারত বাংলাদেশকে দখল করবে বা ভারত একটা অঙ্গরাজ্য বানাবে। আমার সেইটা মনে হয় না যে একটা অঙ্গরাজ্য বানাবে। ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাবে। এই আপনার জমি দখল করতে করতে, লোকজনকে ঠেলতে ঠেলতে পুরোটা ভারত নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশে কিচ্ছু নিয়ন্ত্রণ করতে না। মানে ভারত যদি চায় তাহলে বর্ডার আমরা ক্রস করতে পারবো, না হলে আমরা পারবো না। ভারত যদি চায় এই দেশে বিদ্যুৎ থাকবে, না হলে ফিলিস্তিনের মতো বিদ্যুতের লাইন কেটে দেবে। ভারত যদি চায় এই দেশের পানির লাইন ঠিক থাকবে, না হলে পানির লাইন আপনার কেটে দিবে। এইভাবে ভারত আমাদেরকে আর একটা ফিলিস্তিন বানানোর জন্য আপনার কাজ করছে। যে কারণেই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, বিশেষ করে আমরা একজনকে মনে করি মরহুম জাফরুল্লাহ চৌধুরী অনেক বক্তব্য বলেছিলেন যে ভারত এশিয়ার ইসরায়েল। পৃথিবীর বুকে দুইটাই অসভ্য রাষ্ট্র আছে, একটা ইসরায়েল আর দ্বিতীয় হচ্ছে ভারত। সেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে আমাদের একটা দূরদর্শিতা, আমাদের কৌশল থাকা দরকার ছিল। আচ্ছা, আমাদের কোনো কৌশল নেই। আমাদের যদি যুদ্ধ লাগে, যুদ্ধ হবে কার সাথে? সীমান্তবর্তী দেশের সাথে, মিয়ানমার এবং আপনার ভারতের সাথে। সবচেয়ে বেশি সীমান্ত 4500 আমাদের ভারতের সাথে, মিয়ানমারের সাথে অল্প একটু সীমান্ত। মিয়ানমারের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের কৌশলটা কি হবে? আমাদের গোপনীয় কিছু আছে? আমাদের সামরিক বাহিনীর শক্তি কতটুকু ভারত জানে, আমাদের পুলিশ বাহিনীর শক্তি কতটুকু ভারত জানে, আমাদের সকল গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গায় ভারতের এজেন্ট রয়েছে। এমনকি আমাদের সামরিক বাহিনী যে সমস্ত, পুলিশ বাহিনী যে সমস্ত অস্ত্র
এবং যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করে এগুলো ভারতের ফেলে দেওয়া জিনিস আমরা টাকা দিয়ে কিনে আনি। এবং শেখ হাসিনার সরকার গত 16 বছরে কার্যত বাংলাদেশকে একটা ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে, সামরিক শক্তির দিক থেকে, প্রশাসনিক শক্তির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সমগ্র দিক থেকে। সেই দিক থেকে আসলে শেখ হাসিনার পতন ব্যতীত বাংলাদেশের মানুষের মুক্তি নেই। কোটার বিষয় বলছিলাম।